রিজিম বিরোধী আন্দোলনগুলোতে ইসলামপন্থীদের একটা অংশের সমর্থন সবসময় ছিল। তো কোটা আন্দোলন যখন শুরু হয়, তো ইনিশিয়ালি আমাদের ধারণা ছিল যে এই আন্দোলনটাও হয়তো বা ওরকম কিছু একটা হবে। তবে আমাদের এই অ্যাসেসমেন্টে পরিবর্তন আসলো 14ই জুলাই। সেটার পর আমাদের মনে হলো যে না, এই আন্দোলনটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আমার মনে আছে আমি ভিডিওগুলো দেখতেছিলাম আর আমি চিন্তা করতেছিলাম দিস জাস্ট গট ইন্টারেস্টিং। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের হামলা, আবু সাইদের ঘটনা, প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিরোধ এবং সেখানে যে ম্যাসাকার, এগুলোর পরে আমাদের রিয়েলাইজেশন হয় বা আমরা বুঝতে পারি যে একটা লাইন হ্যাজ বিন ক্রস। বাংলাদেশ আর এর আগের অবস্থায় পুরোপুরি ফেরত যাবে না। এবং তখন থেকে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো আন্দোলনের যে ন্যারেটিভ ছিল, আন্দোলনের যে নিউজ ছিল, সেগুলো সাধ্যমতো প্রচার করা, পাশাপাশি সরকারের পক্ষ থেকে, রিজিমের পক্ষ থেকে যে প্রোপাগান্ডা গুলো চালানো হচ্ছিল সেগুলোকে সাধ্যমতো কাউন্টার করার চেষ্টা করা। মানুষ ভীত ছিল। এই জায়গাটাতে আমাদের কনসার্ন ছিল যে আন্দোলনের মোমেন্টামটা যেন হারায় না যায়। তো ওই সময় আমরা অ্যান্টি রিজিম অবস্থানটা নিই এবং ওই সময়টাতে 1 লাখের বেশি ফলোয়ার ছিল। এরকম আইডি গুলোর মধ্যে খুব অল্প কয়েকজনই প্রকাশ্যে অ্যান্টি রিজিম পজিশন নিচ্ছিল এবং আলহামদুলিল্লাহ আমরা সেটার মধ্যে ছিলাম। আমরা কখনো ভাবি নাই যে এটা একটা ইসলামিক গণঅভ্যুত্থান হতে যাচ্ছে। আসলে আমি রিজিম বিরোধী আন্দোলনগুলোতে ইসলামপন্থীদের একটা অংশের সমর্থন সবসময় ছিল। যেমন এর আগের যে আন্দোলন ছিল মোদী বিরোধী আন্দোলন বা এর আগে নিরাপদ সড়ক আন্দোলন, সেখানেও আমরা সোচ্চার ছিলাম। এর কারণটা হলো যে আওয়ামী লীগ ছিল ভারতের একটা প্রক্সি। পাশাপাশি বাংলাদেশে যে ইসলাম বিদ্বেষ আগে থেকেই ছিল, কাঠামোগত ইসলাম বিদ্বেষ, আওয়ামী লীগ রেজিমের সময় বাঙালি জাতীয়তাবাদের যে হেজেমনিক ন্যারেটিভ, সেটা ব্যবহার করে এটাকে একটা তীব্র পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আর অ্যাডিশনালি শাপলা চত্বরের যে ঘটনাটা, সেটার যে স্মৃতি, সেটার যে ক্ষোভ, এটারও একটা ভূমিকা ছিল। এই কারণে আমি রিজিম বিরোধী যে কোনো আন্দোলনেই আসলে অটোমেটিক্যালি ইসলামপন্থীদের একটা সমর্থন ছিল। সো কোটা আন্দোলন যখন শুরু হয়, এটার প্রতিও একটা সহানুভূতি ছিল এবং কারণটাও তো যৌক্তিক ছিল। তবে এখানে একটা বিষয় ছিল, সেটা হলো 2018 সালের যে কোটা বিরোধী আন্দোলন, সেখানে কিছু এলিমেন্টস ছিল, যেমন মুজিবের ছবি নিয়ে মিছিল করা বা হাসিনার বন্দনার মতো কিছু বিষয় ছিল, এগুলো আমাদের পছন্দ ছিল না। তো ইনিশিয়ালি আমাদের ধারণা ছিল যে এই আন্দোলনটাও হয়তো বা ওরকম কিছু একটা হবে। তবে আমাদের এই অ্যাসেসমেন্টে পরিবর্তন আসলো 14ই জুলাই, যখন শেখ হাসিনার রাজাকারের নাতিপুরি কমেন্টটা সামনে আসলো। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এবং এটার প্রতিক্রিয়ায় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে স্লোগান দিল, সেটার পর আমাদের মনে হলো যে না, এই আন্দোলনটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। 14 তারিখ রাত্রেবেলা হলগুলোর ভিডিওগুলো সামনে আসতে শুরু করলো, ভাইরাল হয়ে গেল। আমি তখন বাইরে ছিলাম, গাড়িতে করে ফিরতেছিলাম। আমার মনে আছে আমি ভিডিওগুলো দেখতেছিলাম আর আমি চিন্তা করতেছিলাম দিস জাস্ট গট ইন্টারেস্টিং। কারণ ওই সময়টাতে, ওই প্রেক্ষাপটে এই স্লোগানটা, এটা আসলে আওয়ামী রিজিমের প্রতি একটা চ্যালেঞ্জ ছিল। আওয়ামী রিজিমের যে বয়ান, তাদের যে আইডিওলজিক্যাল অ্যাপারেটাস, এই সবকিছুর প্রতি একটা চ্যালেঞ্জ ছিল। তো ওই সময় থেকে আমরা আসলে এই আন্দোলনকে সমর্থন করা শুরু করি এবং তখন থেকে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো আন্দোলনের যে ন্যারেটিভ ছিল, আন্দোলনের যে নিউজ ছিল, সেগুলো সাধ্যমতো প্রচার করা, পাশাপাশি সরকারের পক্ষ থেকে, রিজিমের পক্ষ থেকে যে প্রোপাগান্ডা গুলো চালানো হচ্ছিল সেগুলোকে সাধ্যমতো কাউন্টার করার চেষ্টা করা। এন্ড মানুষের মধ্যে যে ক্ষোভটা ছিল বা মানুষের মধ্যে অবিচারের যে অনুভূতি ছিল, সেটাকে আরো অ্যাম্পলিফাই করার চেষ্টা করা। এরপরের যে ঘটনাগুলো ঘটে, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের হামলা, ছাত্রছাত্রীদের উপর, আবু সাইদের ঘটনা, প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিরোধ এবং সেখানে যে ম্যাসাকার, এগুলোর পরে আমাদের রিয়েলাইজেশন হয় বা আমরা বুঝতে পারি যে একটা লাইন হ্যাজ বিন ক্রসড। এই আন্দোলনের যাই হোক, এটা এখন সফল হোক বা ব্যর্থ হোক, এখনই শেষ হোক বা আরো লম্বা সময় চলুক, যাই হোক না কেন, বাংলাদেশ আর এর আগের অবস্থায় পুরোপুরি ফেরত যাবে না। দ্য রুবিকন হ্যাজ বিন ক্রসড। এই পর্যায়ে আমাদের অ্যাসেসমেন্ট ছিল যে আন্দোলনটা 3টা পথে যেতে পারে, মানে 3টা সিনারিও হতে পারে। একটা সিনারিও হলো যে আন্দোলন এখন থেমে যাবে, বাট কয়েক বছর পর আরো বড় কোনো রিজিম বিরোধী আন্দোলনে, ভারতীয় বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এটা একটা ভিত্তি হিসেবে কাজ করবে, যেরকম অনেকটা 52 ভাষা আন্দোলন পরবর্তীতে 69 এবং 71 একটা ভিত্তি হিসেবে কাজ করছে। এটা হলো সিনারিও 1। সিনারিও 2 হলো যে আন্দোলন আপাতত বন্ধ হবে, বা 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই আন্দোলনটা আবার নতুন কোনো ইস্যু নিয়ে অথবা এই চেহারা নিয়ে আবার ফিরে আসবে আরো বড় হয়ে। আর থার্ড সিনারিওটা হলো যে আন্দোলন চলমান থাকবে এবং এটা একটা গণ অভ্যুত্থানের সিনারিওর দিকে যাবে, যেটা 90-এর সময় হয়েছিল, অনেকটা 90-এর গণ অভ্যুত্থানের মতো। এবং এই মূল্যায়নের আলোকেই আমরা এরপরে আমাদের যত লেখালেখি, আন্দোলনে অংশগ্রহণ এবং অন্যান্য কাজকর্ম আছে, সেটাকে তখন সাজানোর চেষ্টা করি। এই পর্যায়ে আমাদের বড় একটা কনসার্ন ছিল যে ট্র্যাডিশনাল ওলামায়ে কেরাম যারা আছেন এবং মাদ্রাসার যে জনগোষ্ঠীটা, তারা যেন আন্দোলনের পক্ষে এবং রিজিমের যে জুলুম, সেটার বিপক্ষে একটা প্রকাশ্য অবস্থান নেন। আমাদের একটা আশঙ্কা ছিল যে ওলামায়ে কেরাম যদি কোনো কারণে বাধ্য হন গভর্নমেন্টের পক্ষে একটা অবস্থান নিতে, হয়তো তাদের প্রেশারাইজ করা হলো, ভয় দেখানো হলো, বাধ্য করা হলো বেসিক্যালি, তারা যদি এখানে একটা পজিশন নেন, তাহলে এটা লং টার্মে খুব নেগেটিভ হবে। এটা 71-এর মতো অনেকটা একটা ডায়নামিক তৈরি করবে। কারণ হাসিনার পতন তো একদিন না একদিন হবেই, বাট ইতিহাসে এই বিষয়টা থেকে যাবে যে কারা হাসিনার পক্ষ নিয়েছিল, এবং তখন এটার কারণে পুরো ইসলামপন্থীদেরকে সাফার করতে হবে। সো এই জন্য আমরা তখন খুব চেষ্টা করতেছিলাম সোশ্যাল মিডিয়াতে লেখালেখির মাধ্যমে যে ওলামায়ে কেরাম যেন একটা অবস্থান নেন। এটা হলো ব্ল্যাক আউটের আগের কথা, কারফিউর আগের কথা। ওই সময়ে শুধুমাত্র চট্টগ্রামের শেখ হারুনিজাত ছাড়া সম্ভবত আর কেউ মাদ্রাসার অঙ্গন থেকে ওইভাবে আন্দোলনের পক্ষে এবং রিজিমের বিরুদ্ধে তখনও অবস্থান নেন নাই। তো আমরা লেখালেখির মাধ্যমে অনেক চেষ্টা করলাম এবং পার্সোনালিও অনেকের কাছে রিচ আউট করলাম সাধ্যমতো যে আপনারা কিছু একটা কর্মসূচি দেন,
সরকারের অন্তত সমালোচনা না করলেও অ্যাটলিস্ট দোয়া মাহফিল করা হোক, যারা প্রাণ হারাইছে, আহত হয়েছে তাদের জন্য, এটাও একটা মেসেজ যাবে। তো ওই পর্যায়ে এটার জন্য আমাদের অনেক সমালোচনার শিকারও হইতে হয়। ইসলামপন্থীদের একটা অংশই তখন আমাদের সমালোচনা করে। যেমন একটা সমালোচনা করা হয় যে আলেমরা কি করবেন সেটা তারাই ভালো বুঝবেন, আপনারা এটা নিয়ে কথা বলার কে, কথা বলার দরকার কি। আরেকটা সমালোচনা ছিল যে ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা কখন মাদ্রাসার ছাত্রছাত্রীদের বা ছাত্রদের পক্ষ নিছে, কখনই তো তারা নেয় নাই, তাহলে মাদ্রাসার ছাত্ররা কেন তাদের ইস্যুতে এখন অংশ নিবে। ইনফ্যাক্ট পার্সোনাল আক্রমণও করা হয়। একটা জায়গায় এরকম আমি কমেন্ট দেখছিলাম যে আসিফ ভাইকে বলেন যে প্লেনের টিকিটের টাকা দিয়ে দিব, উনি যেন দেশে সেই কথাগুলো বলেন। সো উনি ভাবতেছিলেন যে আমি তখন দেশে ছিলাম না, বাট আমি অ্যাকচুয়ালি জুলাইয়ের কয়েক মাস আগে থেকেই দেশে ছিলাম। ইনফ্যাক্ট যেদিন ইন্টারনেট ব্ল্যাকআউট হলো ওদিন আমি মিরপুর 10-এর আন্দোলনে ছিলাম, এবং শুধু আমি না, আমাদের অনেক ভাই আন্দোলনে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। স্পেশালি রামপুরা, বনশ্রী, আফতাবনগরের যে বেলটা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, উত্তরা, এই জায়গাতে আমাদের অনেক ভাই খুব সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করছে। ব্ল্যাকআউটের পর যখন ব্রডব্যান্ড ইন্টারনেট ফেরত আসলো, তখন শুরুর দিকে সিচুয়েশনটা আসলে একটু অস্পষ্ট ছিল, একটু কনফিউশন ছিল মানুষের মধ্যে। কারণ আন্দোলনের নেতা যারা ছিল তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার চোখ বেঁধে বিভিন্ন জায়গায় রেখে যাওয়া হচ্ছে, তারপর তাদের কাউকে কাউকে চাপ দিয়ে সমঝোতা করার একটা চেষ্টা হচ্ছে। এবং মানুষের মধ্যেও তখন এই কনফিউশনটা কাজ করতেছিল, মানুষ ভীত ছিল, কথা বলতে চাচ্ছিল না এই ব্যাপারগুলো নিয়ে, মোরাল একটু ডাউন ছিল। তো এই জায়গাটাতে আমাদের কনসার্ন ছিল যে আন্দোলনের মোমেন্টামটা যেন হারায় না যায়। স্ট্যাটাস কো যদি ফিরে আসে তাহলে আন্দোলনকে আবার দাঁড় করানো বেশ ডিফিকাল্ট হবে। তো ইনাফ মানুষ যদি কথা বলে, ইনাফ মানুষ যদি অ্যান্টি রিজিম সেন্টিমেন্টটা রাখে, এবং ইনাফ মানুষ যদি সক্রিয় থাকে, তাহলে সরকার যতই শক্তিশালী হোক না কেন এবং যাকেই গ্রেফতার করুক না কেন, আন্দোলন আলটিমেটলি টিকে যাবে। এটা আমাদের অবস্থান ছিল। সো ওই সময় আমরা অ্যান্টি রিজিম অবস্থানটা নিই, এবং রিজিমের যেই জুলুমগুলো ছিল, যে ম্যাসাকার গুলো ছিল, তাদের যে প্রপাগান্ডা ছিল, এগুলো নিয়ে কন্টিনিউয়াল তখন আমরা লেখালেখি চালাই যাই। এবং ওই সময়টাতে সাইজেবল সোশ্যাল মিডিয়া ফলোয়িং ছিল। ফর এক্সাম্পল 1 লাখের বেশি ফলোয়ার ছিল। এরকম আইডিগুলোর মধ্যে খুব অল্প কয়েকজনই আসলে একদম ফর্মালি বা প্রকাশ্যে অ্যান্টি রিজিম পজিশন নিয়েছিল, এবং আলহামদুলিল্লাহ আমরা সেটার মধ্যে ছিলাম। পাশাপাশি এই সময়টাতে পুসাব খুব ভালো একটা রোল রাখছিল, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। তারা সম্ভবত 19-20 তারিখের দিকেই গণ অভ্যুত্থানের কথা বলতেছিল। পাশাপাশি কিছু মিম পেজ ছিল যারা খুব ভালো রোল প্লে করছিল। তারা স্যাটায়ারের মাধ্যমে গভর্নমেন্টের যে পজিশন, তারপর যে প্রপাগান্ডা ছিল, ইভেন সেই সময়কার আর্মির যে রোল, এগুলো নিয়েও তারা বেশ তখন রিডিকিউল করতেছিল। সো সেটাও একটা ভালো ভূমিকা রাখছিল। ব্ল্যাকআউটের 3-4 দিন পর থেকে 26-27-এর দিক থেকে আবারও আন্দোলনের পেসটা পিক আপ করা শুরু করলো, নতুন নতুন কর্মসূচি আসতে শুরু করলো। তখন একটা ইস্যু সামনে আসলো যে ইসলামপন্থীরা কি এই আন্দোলনে অংশগ্রহণ করবে কিনা, অনেকে এই প্রশ্নটা তখন করতেছিল। তা আমরা তখন খুব স্ট্রং একটা স্ট্যান্স নেই যে হ্যাঁ, ইসলামপন্থীদের অবশ্যই এখানে পার্টিসিপেট করা উচিত, এবং এটা নিয়ে যে কনফিউশন গুলো ছিল আমরা সাধ্যমতো চেষ্টা করি সেগুলোকে রিজলভ করার। এই আন্দোলন নিয়ে আমাদের আসলে কখনো কোনো ইলিউশন ছিল না। আমরা কখনো ভাবি নাই যে এটা একটা ইসলামী গণঅভ্যুত্থান হতে যাচ্ছে। আমরা কখনো মনে করি নাই যে আন্দোলন যদি সরকার পতনে সফলও হয়, তাও এর ফলে আন্ডারলাইং যে সিস্টেমটা সেটা ইরাডিকেটেড হবে বা সেটা চলে যাবে, এই জাহিলি যে ব্যবস্থা সেটা চলে যাবে, এই তাগুতি যে নিজাম সেটা চলে যাবে। আমরা এটাও মনে করি নাই যে আন্দোলন সফল হলে এই বাংলার মানুষ পরিপূর্ণভাবে আজাদ হবে, অর্থাৎ পোস্ট কলোনিয়াল স্টেটের যে জুলুম শোষণ আমাদের উপর ক্রমাগত চলতেছে এটা চলে যাবে। এটা আমাদের অ্যাসেসমেন্ট ছিল না। তাও আমরা আন্দোলনের পক্ষে অবস্থান নিচ্ছিলাম, কারণ এই আন্দোলন ছিল আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে একটা আন্দোলন, এই আন্দোলন ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আন্দোলন, এবং আমাদের অবস্থান ছিল যে আলটিমেটলি দিন, কম এবং জমিনের জন্য এই আন্দোলনটা সফল হওয়া জরুরি। এবং ইসলামপন্থীরা যদি আন্দোলনে অংশ না নেয় বা ইসলামপন্থীরা যদি আন্দোলনের বিরুদ্ধে চলে যায়, তাহলে আন্দোলনটা সফল হওয়া কঠিন। পাশাপাশি আমরা যদি সামগ্রিক ইসলামিক প্রকল্পের জায়গা থেকেও চিন্তা করি, সেই ক্ষেত্রেও আওয়ামী জাহিলিয়াতের পতন হওয়াটা জরুরি ছিল। ইসলামী যে প্রকল্প সেটা তো 1-2 দিনের প্রকল্প না বা 1-2 বছরের প্রকল্প না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন স্টেজেস আছে যেগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে। সো আওয়ামী লীগের পতন, আওয়ামী জাহিলিয়াতের পতন, হাসিনার পতন, এরকম একটা স্টেজ যেটা আমাদের ক্রস করা জরুরি ছিল। সো সেই অর্থেও সামগ্রিক ইসলামিক প্রকল্পের জন্য হাসিনার পতনটা জরুরি ছিল। ইট ওয়াজ এ নেসেসারি কন্ডিশন বাট নট এ সাফিসিয়েন্ট কন্ডিশন। অর্থাৎ এটাই চূড়ান্ত বিজয় না বা চূড়ান্ত বিজয়ের ধারে কাছেও কিছু না, কিন্তু সামগ্রিক যে ইসলামিক প্রকল্প সেটার জন্য এটা জরুরি ছিল। এইসব কারণে আমরা খুব স্ট্রংলি এই আন্দোলনের পক্ষে তখন অবস্থান নিই। এরপর তো বিভিন্ন কর্মসূচি চলমান ছিল, আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আমরা খুব অ্যাক্টিভলি আন্দোলনের পক্ষে কথাবার্তা বলতেছিলাম। যেমন জিম এই সময়টাতে অনেকগুলো ভিডিও বের করে এবং সেখানে এসে সরকার পতনের যে আন্দোলন এটাতে সবাই যেন অংশগ্রহণ করে এটার জন্য তাগিদ করতে থাকে। এবং এভাবে আলটিমেটলি শেষের দিনগুলো আসে যখন আলটিমেটলি সবাই চাচ্ছিল যে একটা কর্মসূচি আসুক যেটাতে সরাসরি হাসিনার পতনের ডাকটা দেওয়া হবে, এবং তখন লং মার্চের ঘোষণাটা আসে। এবং আলটিমেটলি সবাই এই সময় এভাবেই চিন্তা করে যে ইটস নাও নেভার, যে ছোট একটা ইস্যু থেকে যে আন্দোলন শুরু হয়েছিল এখন এটা আসলে একটা সম্ভাবনা তৈরি করছে আওয়ামী জাহিলিয়াতের পতন ঘটানোর। এবং গণ আন্দোলনের একটা বৈশিষ্ট্য হলো যে আন্দোলন সফল হবার ব্যাপারে পারসেপশন যত বাড়ে তত বেশি মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে, আর যত বেশি মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে তত আন্দোলনের সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। এটা একটা সেলফ রিইনফোর্সিং লুপের মতো। পাশাপাশি মানুষ যখন এটা দেখে
যে তার পরিচিত অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করতেছে, তারা আন্দোলনে যাচ্ছে, তখন তার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমিও আন্দোলনে পার্টিসিপেট করি। তো এই সময়টাতে আমাদের মেসেজিংটা আসলে এটাকে লক্ষ্য করেছিল যে এই সেন্সটা মানুষের মধ্যে তৈরি করা। তো এই জন্য অগস্টের শুরু থেকে 4-5 তারিখ পর্যন্ত আমি অনেকগুলো লেখালেখি, যেখানে মূল মেসেজটা ছিল বেসিক্যালি এটা যে এই আন্দোলন সফল হবে কিনা এটা আলটিমেটলি আল্লাহ আজ্জা ওয়া জালের হাতে, বাট আসবাবের দুনিয়াতে বা দুনিয়ার হিসেব অনুযায়ী আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। এবং আমরা যদি সোচ্চার থাকি, আমরা যদি সক্রিয় থাকি, আমরা যদি দৃঢ় থাকি, ইনশাল্লাহ আমরা বিজয়ের আশাটা করতে পারি। অ্যান্ড দেন 4 তারিখ রাতে আমি আরেকটা স্ট্যাটাস দিই, যেখানে মূল মেসেজটা ছিল যে আপনি এখন কি করবেন বা আপনার করণীয় এখন কি। অ্যান্ড বক্তব্য ছিল এটাই যে আপনার করণীয় একটাই, সেটা হলো 5 তারিখ রাস্তায় নেমে আসা, ঢাকার দিকে হাঁটা এবং গণভবনের দিকে হাঁটা। যাই হোক, যে ঘোষণায় আসুক না কেন, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি এই কাজটা করেন, পথে নামেন, ইনশাল্লাহ পথে ইতিহাসের সাথে দেখা হয়ে যাবে। এন্ড এই লেখাটা তখন বেশ ভাইরাল হয়, এটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে শেয়ার হয়, বিভিন্ন পেজ শেয়ার করে, পুসাবের পেজও প্রবলেম এটা শেয়ার করা হয়েছিল। এন্ড এরপর 5ই আগস্ট আসে, এরপর এটা তো আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল শেখ হাসিনার পতন ঘটান। এবং শেখ হাসিনার পতনের পর প্রথম যে 2টা জায়গায় আমি পার্সোনালি যাই, একটা হলো শাহবাগ আর একটা হলো বিজয় সরণিতে মুজিবের যে মূর্তিটা আছে ওটা যে ভাঙা হচ্ছিল ওইখানে।